স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। রিজার্ভ বেঞ্চ শক্তিশালী করতে হবে টি-20-তে শক্তিশালী দল গড়তে টিম ম্যানেজমেন্ট এই সিরিজে নতুনদের দিকেই তাকিয়ে সাকলাইন রিপনদের নিয়ে স্বপ্নবাদ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ওয়ানডে সিরিজের পর এবার টি-20 সিরিজেও টিম টাইগার্স জয় পেতে আছে মুখিয়ে। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। নাম্বার 6 শেষ দুইটা ওডিআইতে তাওহিদ হৃদয়ের ব্যাটিং পজিশন। এই 6 নম্বরে ব্যাট করতে নেমেই তাওহিদ হৃদয় 33 এবং 30 রান করেছেন শেষ দুইটা ইনিংসে, দুইটাতেই অপরাজিত ছিলেন। একটা প্রশ্ন জাগতেই পারে এখন আপনাদের মনে, তাওহিদ হৃদয়ের কাছ থেকে কি এই ধরনের ইনিংস দেখতে চান নাকি বড় ইনিংস দেখতে চান? একই সঙ্গে ওই প্রশ্নটাও কিন্তু এখন চলে আসে যে তার সঙ্গে কি তাহলে ইনজাস্টিস করা হচ্ছে? একটা স্ট্যাট বলি, সবশেষ 1.5 বছরে অর্থাৎ 2025 থেকে এখন পর্যন্ত তাওহিদ হৃদয় বাংলাদেশের সেরা ব্যাটার। 16টা ইনিংসে 582 রান করেছেন, 45 গড়ে, 5টা 50, একটা সেঞ্চুরি। ওই ব্যাটসম্যানকে যখন আপনি পজিশন নাড়াচাড়া করবেন তখন তার সঙ্গে কি আসলে ইনজাস্টিস হয় না? সেই উত্তরটা কোচিং স্টাফ বা ক্যাপ্টেন বা সিলেকশন প্যানেল তারাই কিন্তু আসলে ভালো দিতে পারবেন। তবে তাওহিদ হৃদয় সব কিছু পেছনে ফেলে আপাতত টি-20-র জন্য প্রিপারেশনটা নিচ্ছেন। ঠিক আমার পেছনেই এই মুহূর্তে ব্যাট করছেন তিনি। সবার আগে এসেছেন, 2 ঘন্টা আগে এসেছেন এবং এখন অবধি প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ দলের সবাই আসার পরও তিনি ব্যাট করছেন। তাওহিদ হৃদয় জেদি থাকে না, নিজের উপর একটু বার্ডেন নেওয়া, যে কোনো কিছু না, জেদি টাইপের বলতে পারেন। জেদ আর অধ্যাবসায় বাধা থাকবেই। তাওহিদ হৃদয় লম্বা বন্ধুর পথটা মসৃণ করতে চান কঠিন চেষ্টায়। কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে টিম টাইগার্স, কিন্তু কিছুটা হলেও টেনশনে টি-20 কাপ্তান লিটন দাস। ঘুমটা উঠিয়ে সাগরিকার উইকেটটা যেন নববধূর মতো দেখছেন টি-20 ক্যাপ্টেন। কারণ বিশ্বকাপ মিস, শেষ 5 মাসে টাইগাররা কোনো আন্তর্জাতিক টি-20 খেলেনি। ক্যাপ্টেনের মতো সবাই মন দিয়ে উইকেটটা দেখেছে। সবশেষ টানা 6টা টি-20 টাইগাররা এখানেই খেলেছে। দুশ্চিন্তার বিষয়, পরাজয় 4টাতে। টি-20 দলে নতুন কয়েকজন এসেছে, এটা তাদের জন্য দারুণ প্ল্যাটফর্ম। স্পিন বিভাগ হিসেবে ভালো অবস্থানে আছি, যেই সুযোগ পাবে ভালোভাবে তা কাজে লাগাবে। They actually execute the plan very well. প্র্যাকটিসে রিপন মন্ডল লিটনের মিডল স্টাম্প উড়িয়ে দিল। নিজের জন্য ব্যাপারটা অস্বস্তির হলেও ক্যাপ্টেন হিসেবে দারুণ স্বস্তির ব্যাপার। ফিজ, তাসকিন, রানাদের বিশ্রাম, অনভিজ্ঞ পেস অ্যাটাকে রিপন সাকলাইনরাই ভরসা। I think a very simple plan. সাকলাইন রিপনের মতো অনেকে আছে নতুন। বেঞ্চ শক্তিশালী করতে হবে, আবার ম্যাচও জিততে হবে। বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে। টি-20 বিশ্বকাপ দূরে আছে, এখানে ভালো করলে ওরা ওয়ানডেতেও ভালো করবে। And Robel and all those guys. প্র্যাকটিসে সাকলাইন স্পট অন, নজর কাড়া রোনালদো সেলিব্রেশন, আনন্দে মাতল পুরো দল। টিম ম্যানেজমেন্ট ওদের ঘিরেই দেখতে চায় বড় স্বপ্ন, চোখ 2028 অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে। নাহিয়ান বিন জাসিম, 71, চট্টগ্রাম। বিসিবি বস তামিমের আরও একটা মাস্টার স্ট্রোক। দেশের ক্রিকেটে নতুন নামে আবারও ফিরছে বলবয় সংস্কৃতি। বলবয়দের নাম এখন থেকে হবে ফিউচার স্টার্স। একসময়ের বলবয় জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দারুণ খুশি বিসিবির এমন উদ্যোগে। জানালেন বড় ক্রিকেটার হবার পথে খুদে ক্রিকেটারদের কতটা কাজে দেয় বলবয় হিসেবে কাজ করার অভিজ্ঞতা। চট্টগ্রাম থেকে নাহিয়ান বিন জাসিমের আরও একটি রিপোর্ট। ছবির মানুষটাকে কি চেনা চেনা লাগছে? চিনতেও পারেন, আরেকটু ভালোভাবে দেখতে পারেন। সঙ্গে ক্রিকেটের সব তারারা অর্থাৎ সুপারস্টাররা, অরবিন্দ ডি সিলভা, শাহিদ আফ্রিদি, সৌরভ গাঙ্গুলি কিংবা সচিন টেন্ডুলকার। তার সঙ্গে যাকে দেখছেন তিনি বাংলাদেশের প্রথম সুপারস্টার। ইয়েস, ঠিকই ধরেছেন, মোহাম্মদ আশরাফুল, যাকে বল বয়ের ভূমিকায় দেখছেন। একটা সময় বল বয় ছিলেন, সেখান থেকে ক্রিকেটার, এখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ। সেই বল বয়ের প্রথাটা আবারও চালু হচ্ছে, নামটা হচ্ছে ফিউচার স্টার্স। বাংলাদেশের বর্তমানে যিনি বিসিবি বস আছেন তামিম ইকবালের আরও একটা মাস্টার স্ট্রোক বলতে হবে, কারণ অনেকগুলো কাজ করছেন, তার মধ্যে এটাও একটা দারুণ উদ্যোগ বলতে হবে। আশরাফুল ভাই, একটু স্মৃতিতে কি ফিরে যাচ্ছেন পেছনে বা নস্টালজিক হচ্ছেন যে টি-20 সিরিজের সময় বল বয়দেরকে আবারও দেখতে পারবেন, যে ভূমিকা একটা সময় আপনি ছিলেন? না, এই বিষয়টা নিয়ে আমি
নাফিস ইকবাল আমরা ড্রেসিং রুমে প্রচুর আলাপ করছিলাম। ওদের খেলা যখন আমি মাঠে বসে বসে দেখতাম আমার কাছে অন্যরকম লাগতো। যেমন ইব্রাহিম সাগর নামে একজন অফ স্পিনার ছিল আমাদের এই অঙ্কুর ক্রিকেটার্সের, সে শাকলাইন মুস্তাকের কাছ থেকে দোসরাটা শিখেছিল। তার বল খেলে খেলে কিন্তু আমি নেটে, তারপর যখন আমার ডেবু হলো শ্রীলঙ্কার সাথে, মুরালির বল খেলতে আমার কোনো সমস্যাই হয়নি। তো বল বয় আর কি ফিউচার স্টার নামে যে ছেলেরা এখন মাঠে আসবেন, আমি শিওর যে তারা তাদের রোল মডেল যারা আছে তাদের খেলা মাঠ থেকে দেখবেন, মাঠ থেকে অনেক কিছু শিখবেন, তারা কথা বলার একটা অপরচুনিটি পাবে, অনেক কিছু প্রশ্ন তারা হয়তো বা করতে পারবেন। টেন্ডুলকারের সাথে, যেহেতু আমার টেন্ডুলকারও আমার রোল মডেল ছিল, তার সাথে আমার ওই ছবিটা আমি যখন বাংলাদেশ টিমে সুযোগ পেলাম 2001-এ, যখন সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কবে ছিলে এই বল বয়টা, আমি বললাম 98-এ আমি বল বয় ছিলাম। সেই জায়গায় সে অবাক হয়েছে যে 2 বছর সময় আমি বাংলাদেশ টিমের হয়ে খেলেছি। তো এটা একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট আমার লাইফে ছিল। আমাদের বিসিবি বস তামিম ইকবাল তিনিও একটা সময় বল বয়ের দায়িত্বে ছিলেন। বাবর আজমের কথা বলতে পারি, ইভেন সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার, তার ছবিও দেখে সে বল বয় হিসেবে কাজ করছিল। এরকম অনেক গ্রেট প্লেয়াররা কিন্তু বল বয়ের কাজটা করেছেন এবং তারা কিন্তু এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। হ্যাঁ, অবশ্যই আমাদের এইটা 2000 সাল টেস্ট স্ট্যাটাস যখন আমরা পেলাম, তারপর থেকে আসলে বন্ধ হয়ে গিয়েছে। ওখানে সৌরভ গাঙ্গুলির সঙ্গে ছবি দেখেছি, অরবিন্দ ডি সিলভা, শাহিদ আফ্রিদি, মোটামুটি সবার সঙ্গে আবার আপনি খেলেছেনও, মানে এটা একটা ড্রিম মনে হয় না? সৌরভ গাঙ্গুলির একটা মজার কথা বলি, 2004-এ যখন আমরা টেস্ট খেলছি, যখন আমি এই ছবিটা দেখালাম যে আমি বল বয় ছিলাম, তখন আমাকে বলছিল যে তুমি বল বয় ছিলে আর তুমি এখন আমাকে স্লেজিং করো খেলার মাঠে। এটা একটা মজার ঘটনা ছিল। অনেক মজার মজার কিছু স্মৃতির কথা শুনলাম আসলে। মোহাম্মদ আশরাফুল যেটা বলছিলেন যে সেই যে বল বয় হিসেবে কাজ করছিলেন, সচিনের সঙ্গে দেখা হয়েছে, 2 বছরের ব্যবধানে আবার ন্যাশনাল টিমে, জি, মানে এটা কিন্তু অবাক করার মতো বিষয়। নিঃসন্দেহে যারা সামনে আসছেন তারাও আসলেই বাংলাদেশের ফিউচার স্টার হয়ে উঠবেন। নাহিয়ান মিন জসিম, 71, চট্টগ্রাম। কথায় আছে মানিকে মানিক চেনে, রতনে চেনে রতন। নিউজিল্যান্ডের লেগ স্পিনার ঈশ্বধি চিনলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনকে। প্রেস কনফারেন্স জুড়ে যেন সোধির কণ্ঠে শুধুই রিশাদ আর রিশাদ। শুধু পারফরমেন্সের প্রশংসাই করেননি তিনি, এই টাইগার ক্রিকেটারের কাছ থেকে এই কন্ডিশনে ভালো করার টোটকাটাও নিয়ে নিয়েছেন ভালোভাবে। এশিয়ান অঞ্চলে এমন লেগ স্পিনার পাওয়াও বিরল বলে মন্তব্য করেন এই কিউই। শুধু রিশাদ না, নাহিদ মুস্তাফিজেও স্তুতি ঈশ্বধির। বিস্তারিত রিপোর্টে। ইস, কি আফসোস ঈশ্বধির, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। বাংলায় জনপ্রিয় গানটার সঙ্গে ঈশ্বধির জানা না থাকলেও মনে মনে হয়তো এমন আফসোসই হচ্ছে নিউজিল্যান্ডের এই তারকা লেগ স্পিনারের, যেন বুক ফাটে তো মুখ ফোটে না। কিউই লেগ স্পিনার ঈশ্বধির চোখে রিশাদ যেন এক ইউনিকর্ন, যার স্পিন ভেলকির মুগ্ধতায় বিমোহিত ঈশ্বধি। সাগরিকার তীরে আজ যেন নতুন এক গল্পের সূচনা। কিউই স্পিনার ঈশ্বধির চোখে রিশাদ হোসেন কেবল একজন লেগ স্পিনার নন, তিনি এই অঞ্চলের ক্রিকেটে এক বিরল স্পেশাস। কথায় বলে রতনে রতন চেনে, মানিকে চেনে মানিক। তাই তো রিশাদের বৈচিত্র্য দেখে সধির কণ্ঠে স্তুতি, যাকে সধি বলছেন ট্রেডিশনাল বাট পাওয়ারফুল। রিশাদ খুব ভালো করছে, সে অস্ট্রেলিয়ায় অনেক ভালো বল করেছে বিগ ব্যাশে। সে বৈচিত্র্যময় লেগ স্পিনার। সাধারণত এশিয়ান লেগ স্পিনাররা লো অ্যান্ড স্কিলি থাকে, তবে সে খুব ট্র্যাডিশনাল, অনেক বাউন্স আদায় করে নিতে পারে। সে এমন একজন বোলার যে ধরনের বোলার এই অঞ্চল থেকে দীর্ঘদিন আমরা দেখিনি। সে দারুণ একজন সম্ভাবনাময় খেলোয়াড়, দারুণ উজ্জ্বল ভবিষ্যৎ তার। আশা করি টেস্ট ক্রিকেটও খেলবে, যদিও টেস্টে লেগ স্পিনার তেমন দেখা যায় না, তার ওই স্কিলও আছে। কেবল মাঠের লড়াই নয়, মাঠের বাইরেও দুই স্পিনারের রসায়নটা জমেছে বেশ। এ যেন ঠিক ওয়ান ট্যালেন্ট টু অ্যানাদার। রিশাদ যেন সধির কাছে এক কৌতূহলের নামই। বিগ ব্যাশে রিশাদের পারফরমেন্সে এই লেগের ফ্যান হয়ে গেছেন কিউই ক্রিকেটার। এই কন্ডিশনে ভালো করার টোটকাটাও মিলেছে টাইগার লেগের কাছ থেকে। হ্যাঁ, রিশাদের সাথে আমার কথা হয়েছে কয়েকবার। ক্রিকেট নিয়ে কথা হয়েছে এমন নয়, তবে সিরিজ চলাকালে আমাদের নানান কিছু নিয়েই কথা হয়েছে। সে কিভাবে খেলছে, এই কন্ডিশনে কিভাবে ভালো করতে হবে, সব নিয়ে ধারণা নিয়েছি। সে খুব মেধাবী বোলার, দিনকে দিন ভালোই করছে। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে দারুণ এক সূচনাও পেয়েছে। তবে শুধু কি রিশাদ? না, কিউই শিবিরে কাঁপন ধরিয়েছে টলেস্ট গাই নাহিদ রানা, কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও। সধি মানছেন 2013 সালে সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে তফাৎটা আকাশ পাতাল। কথায় বলে না, পুরনো চাল ভাতে পারে, কিন্তু সধি দেখছেন উল্টোটা। এখানে তারুণ্যের জোয়ারে পুরনো হিসাব সব ওলটপালট হয়ে যাচ্ছে।
নাহিদ রানাকে আগে দেখিনি, তবে শুনেছি সে 10 ওভার জুড়েই হাই স্পিডে বল করতে পারেন। এশিয়ান কন্ডিশনে এটা সত্যিই চ্যালেঞ্জিং। মোস্তাফিজকে নিয়ে কৌশল সাজানো যায়, কিন্তু এই নতুন অ্যাটাক আমাদের জন্য একদম নিউ চ্যালেঞ্জ। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি। শোধের কাছে চিটাগং এখন চট্টগ্রাম। 2013 সালে সেই চেনা বাংলাদেশ এখন কিউইদের কাছে অচেনা এক শক্তি। গেল বিশ্বকাপের ক্ষত নিয়ে না ভেবে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন আগামীর দিকে আলো খুঁজতেও। তাজিন খন্দকার, 71। ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদেরকেই প্রাধান্য দেওয়া হবে সবার আগে। আর্থিক সহযোগিতার জন্য কারো কাছে যেন হাত পাততে না হয়, সেজন্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার ফান্ড তৈরি করবে তামিম ইকবালের বোর্ড। দর্শকদের জন্য মাঠে খেলা দেখতে আসার অভিজ্ঞতাটা আরও ভালো করতে চান তামিমরা। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। ক্রিকেটারদের একটা ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড দরকার। ক্রিকেটার্স ওয়েলফেয়ার, সেটা আবার কি? কখনো কি এমন কিছুর সাথে বিসিবি পরিচয় করিয়ে দিয়েছিল? উত্তরটা নিন বাস্তবতা থেকে। মুশাররফ রুবেলের কথা মনে আছে তো, যা চিকিৎসায় শেষ পর্যন্ত এগিয়ে আসতে হয়েছিল সাকিব মুশাফিদের। বোর্ডের কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হয়েছিল আর্থিক সুবিধা। সে ব্যাপারটা তো ভোলার মতো না। ক্রিকেটার থেকে সভাপতি হওয়া তামিম ইকবাল সেই সংকট কাটিয়ে ওঠার মতো কোনো পরিকল্পনা কি করেছেন? ক্রিকেটারদের একটা ওয়েলফেয়ার ট্রাস্ট ফান্ড দরকার, যেখানে ক্রিকেটাররা তাদের কোনো সমস্যার মধ্যে পড়লে সেটা ভবিষ্যতে যেন তাদের এখানে সহযোগিতা করা সম্ভব হয়, সেটা নিয়ে আমরা এখন কাজ করছি। সেটা দ্যাট ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ থিংস আমরা যেমন 90 দিনের মধ্যে করতে পারবো। বোর্ডের ব্যাংক ব্যালেন্স হাই, ক্রিকেটারদের পেছনে তা কতটা ব্যয় হয় তা নিয়ে এক্সপার্টরা তো প্রশ্ন তুলতেনি। সব জটলা কাটিয়ে দিচ্ছেন তামিম ইকবালদের বোর্ড। ক্রিকেটারদের দরকারই করা হবে ব্যয়, সেখান থেকে আলটিমেটলি উপকারটা হবে দেশের ক্রিকেট কালচারেরই। আয় বাড়ানো একটা মাত্র হচ্ছে ক্রিকেটারদেরকে ফুল সাপোর্ট দেওয়া, অ্যান্ড যাতে তারা অপটিমাম লেভেলে পারফর্ম করতে পারে, তাদের যেন অন্য কিছু নিয়ে চিন্তা করতে না হয়। হ্যাঁ, সো ফার্স্ট ক্লাস ক্রিকেটারের বেতনের কথা বলা হচ্ছে। একটা ফার্স্ট ক্লাস বেতন যদি ক্রিকেটের বেতন 35,000 টাকা হয়, তা তো তার জীবিকা নির্বাহ, তার লাইফের সে তার জীবিকা কীভাবে নির্বাহ করবে, এটাই তো একটা বিশাল বড় টেনশন। মাঠের ক্রিকেটারদের নিয়ে কথা হয়, পয়সা খরচ করে যারা মাঠে আসেন ওদের কথাটা ভেবেছেই বা কজন? সভাপতি তামিমের ছিল সাফ কথা, আমরা ভালো অভিজ্ঞতা দিতে চাই দর্শকদের। নিউজিল্যান্ড সিরিজ থেকেই কাজ শুরু হওয়ার কথা। ক্রিকেট বোর্ডের নোটবুকে ঠিক কি ধরা পড়ল? আপনি যদি স্ট্যান্ডটা দেখেন, ওখানে শেডগুলো নাই, দর্শকদের কষ্ট হয়। কালকে তীব্র তাপে কিন্তু দর্শক কিন্তু যারা এসেছেন, কিন্তু ওখানে দর্শকদের তো এক্সপিরিয়েন্সটা তো তাদের কী বল কনজিনিয়াল হইতে হবে। হ্যাঁ, অ্যাডহক কমিটির বোর্ড, ওদের দায়িত্বের তুলনায় সময়টা কম। বোর্ড চাইলেও বড় সমস্যাগুলোতে সময় স্বল্পতায় সমাধান দেওয়া সম্ভব হচ্ছে না। জরুরি কাজগুলো আবার ফেলেও রাখছেন না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্বটাও যাচ্ছে না ভুলে। ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফুল খসরু তো বলেই দিলেন, আমরা কাজ করছি নির্বাচন নিয়েও, সেই সাথে মেজর প্রবলেমগুলোকেও করা হচ্ছে রেডমার্ক। ভবিষ্যতে যারাই আসবে তাদের জন্য কাজটা হবে সহজ। দিন শেষে ক্রিকেট কালচার উন্নয়নে মাঠের খেলার মানোন্নয়ন হতে হবে আরও জোরদার। খেলাটা ঠিকঠাক হলে দর্শক ফিরবেই মাঠে, ফাঁকা গ্যালারিটাও যাবে ভরে। সেই চ্যালেঞ্জটাই নিয়েছে তামিম ইকবালের বোর্ড। আবু নাইম, 71। প্রথম ম্যাচ জিতে আশা জাগিয়ে ঘরের মাঠে সিরিজ হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল লঙ্কানরা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 213 রান তোলে টাইগ্রাসরা, যা ছিল সিরিজের সর্বোচ্চ রান। দলের হয়ে সর্বোচ্চ 74 রান করেন সোবহানা মুস্তারি। 90 বলে 40 রান তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। রান তাড়ায় ব্যাট করতে নেমে দলীয় 19 রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। দ্বিতীয় উইকেটে 108 রানের জুটি গড়েন ওপেনার হাসিনী পেরেরা ও ইশেমা দুলানি। ব্যক্তিগত 95 রানে সোবহানা মুস্তারির বলে রাবেয়া খানের হাতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন হাসিনী পেরেরা। শেষ পর্যন্ত 21 বল হাতে রেখে জয় পায় লঙ্কানরা। লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে বার্সেলোনা। শীর্ষস্থান মজবুত করার জন্য উঠে পড়ে লেগেছে হ্যান্সি ফ্লিকের শিশুরা। হেতাফের বিপক্ষে জয় তুলে নিয়েছে আরও একটা। হেতাফের বিপক্ষে বার্সা খেলতে নেমেছিল লামিন ইয়ামালকে ছাড়া। ইনজোর্ড লামিন মাঠের বাইরে বসে দেখেছেন দলের জয়। প্রথমার্ধে অতিরিক্ত সময়ে ফেরমিন লোপেজের গোলে লিড নিয়ে বিরতিতে যায় তারা। ফিরে লম্বা একটা সময় পর্যন্ত গোলের দেখা পায়নি বার্সা। অন্যদিকে হেতাফেও ফিরতে পারেনি সমতায়। তবে 74 মিনিটে আবারও হেতাফের জালে বার্সার গোল। এবার স্পটলাইটে মার্কাস রাশফোর্ড। লিড ডাবল করে অনেকটা হেতাফেকে ম্যাচ থেকেই ছিটকে দেয় কাতালানরা। অন টার্গেটের শট, বল পজিশন, ধরে রাখা সবকিছুতেই বার্সা ছিল এগিয়ে। আর তাতে লিগে আরও 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালোনিয়ানরা।
বিশ্বকাপের টিকিট নিয়ে কমিশন বাণিজ্য শুরু করেছে ফিফা। টিকিট রিসেল করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি, এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ, যেখানে চক্ষু চড়কগাছ হবার মতো ব্যাপার। ফাইনালের এক টিকিটের দামই প্রায় 28 কোটি টাকা একটা টিকিটের। কেন, কি কারণে সাধারণ গ্যালারির একটি টিকিটের দাম আকাশচুম্বী, আর ফিফায় কি করে জড়ালো কালো বাজারিতে, সেটাই খুঁজে বের করার চেষ্টা করেছেন সহকর্মী হাসান সজীব। আমরা জানাচ্ছিলাম আসলে বিশ্বকাপের টিকিট নিয়ে যে কমিশন বাণিজ্য হচ্ছে সেই খবর, এবং সেখানে একটা টিকিটের দাম ছিল প্রায় 28 কোটি টাকা। এই ছিল খেলা যোগের সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।